আসছেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে রেপার্টারি। রেপার্টারির ৩৩তম পর্ব মাইন্ড চ্যাপ্টার থেকে আলোচনা করবেন স্যার। সবাইকে বলে রাখি, যখন আলোচনা করবেন স্যার, যখন প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন। জিজ্ঞাসা করলে হাত তুলে ওই সিম্বলটা চাপ দিয়ে আপনারা উত্তর দেবেন। স্যারকে আমি অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। আর কেউ ভিডিও ওপেন করবেন না, এটা অনুরোধ রইল। আচ্ছা, তাহলে আমি শুরু করে দেবো। হ্যাঁ স্যার, শুরু করুন স্যার। আচ্ছা, তোমরা রেডি আছো তো? ঠিক আছে। উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকে আলোচনা আমরা শুরু করছি। প্রতিদিনের নিয়ম অনুসারে একটি করে মেন্টাল রুব্রিক প্লাস বাকিটা স্যারের শিক্ষা থেকে বা স্যার যেভাবে শিখিয়েছেন, স্যার বলতে আমি আমার গুরু ডাক্তার কেশি দাসের কথা বলছি, সেইখান থেকে আলোচনা করব। আজকে প্রথমে এইটা নিয়ে একটু আলোচনা করি। রুব্রিকটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড সম্বার এভরিথিং দ্যাট ইজ অ্যাভারশন টু। ব্ল্যাক অ্যান্ড সম্বার এভরিথিং দ্যাট ইজ অ্যাভারশন টু। ব্ল্যাক মানে কালো, সম্বার মানে হচ্ছে ডার্কনেস, ডার্ক। এই কালো আর ডার্ক দেখবেন রেপার্টারিতেও দেখতে পাবেন, এই ব্ল্যাক পায়খানা, ব্ল্যাক ডার্ক এরকম ব্যাপারটা আছে। দুটোর মধ্যে আর কিছু ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে হালকা রং যখন সেটা হবে কালোর, হ্যাঁ, যেটা অনুজ্জ্বল হবে, হ্যাঁ, যেটা কি বলবো, ওই খুব একটা ঝকঝকে নয় যেটা আর কি, হ্যাঁ, এরকম যেটা হবে সেইটাকে কিন্তু ব্ল্যাক বলে, ডার্ক বলে। আবার আরেকটা মানে এখানে আছে। ঘটনাটা হচ্ছে যে এই যে তারা অপছন্দ করে, এই যে অপছন্দ তারা করে, যেমন ধরুন সে একটা কোনো ঠিকানা খুঁজছে, দেখা গেল কি তার ঠিকানা খুঁজে পাচ্ছে না, কালো পোশাক পরে একজন আসছে, তাকে কিন্তু সে জিজ্ঞেস করবে। বা ঘরে যদি কারো ঘরে গিয়ে যদি দেখে যে কালো রং আছে বা ইয়ে আছে, বসার জায়গাটা কালো আছে, সেটা সে বসবে না, পছন্দ করে না। এই কালো পছন্দ শুধুমাত্র এই রং পছন্দ করে না, এইটাকে শুধুমাত্র মেন্টাল রুব্রিকের সঙ্গে ঢোকানো আছে তার ব্যাপারটা নয়। এটা মেন্টাল রুব্রিকে কেন দেওয়া আছে সেটা একটা ব্যাপার আছে। এর সঙ্গে তার কি হয়, এইগুলো দেখলে তার কি হচ্ছে, ডিপ সিরিয়াসনেস অ্যান্ড স্যাডনেস ডেভেলপ করে তার মনের মধ্যে। গভীর মানে একটা দুঃখ বা বেদনা জেগে ওঠে। তাহলে যখন এরকম বলবে যে কালো রং পছন্দ করি না, এরকম যখন বলবে, আচ্ছা কালো রং না বলে যদি সে যদি বলতো যে হলদে রং পছন্দ করি না, হলদে ওই উজ্জ্বলই বলুন অমুক বলুন, পছন্দ করি না পর্যন্ত হলে দেখবেন রেপার্টারিতে আমাদের ইয়েতে নেই, কেন্টের বইয়ে নেই, কিন্তু সিনথেসিসে কিছু আছে, বিভিন্ন কালার অপছন্দ এগুলো আছে কি। কিন্তু যদি কালার পছন্দের সঙ্গে সঙ্গে অপছন্দের সঙ্গে যদি তার স্যাডনেসটা ডেভেলপ, তখন কিন্তু এই জায়গাটা মূল কথা নয়, চকচকে রং আর নিষ্প্রভ রং বা হালকা রং এরকম জিনিসের প্রতি তার কিন্তু একটা খুব, এবং এতে তার কি হয়, এটা যেমন তার একটা ব্যাপার আছে যে তার এই স্যাডনেস আছে, আবার এটাও হতে পারে তার আনন্দটা চলে যায়, মনে আনন্দ থাকে না, মনে আনন্দ পায় না, ওইগুলো দেখার পর তার মনটা কষ্ট, আনন্দহীন হয়ে পড়ে। এইরকম একটা মেন্টাল ঘটনা কিন্তু ওখানে আছে। এই 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 যে মেন্টাল ঘটনাটা এখানে আছে, এই জায়গাটা কিন্তু নয়, আমরাও জীবনে সেরকম পেয়েছি বলে মনে করতে পারছি না। স্টাডি করতে গিয়ে আমি দেখলাম
এরকম একটা ব্যাপার। তার মানে কি এখানে ওই রঙের সঙ্গে একটা বেদনার জায়গা লুকিয়ে আছে। যেহেতু এই পেশেন্টটা যখন এই ধরনের কথাটা যখন বলবে, আপনাদের সতর্ক হতে হবে এই বেদনাটা কি। এই বেদনাটা খুঁজে বার করতে পারলে কিন্তু একটা এক্সাইটিং ফ্যাক্টর আপনি পেয়ে যেতে পারেন। কোনোটাই অসম্ভব নয়। বেদনাটা তার হচ্ছে ভালোবাসায় আঘাত হতে পারে, তার টাকা পয়সার আহ, কেউ মেরে দিয়েছে এরকম হতে পারে, বা কেউ তাকে অপমান করেছে, চূড়ান্ত অপমান করেছে, বা চূড়ান্ত অত্যাচার করেছে, চূড়ান্ত অবিচার করেছে, এরকম কোনো হিস্ট্রি থাকতে পারে। তার ফলে এইরকম হিস্ট্রি যদি আমরা যদি বার করতে পারি, তাহলে আমরা এক্সাইটিং কজ বা মেনটেনিং কজটাকে বার করে ফেলতে পারবো। তার মানে বুঝতে পারছেন যে একটা সিমটম থেকে বা একটা রুব্রিক থেকে কিভাবে লিঙ্ক আউট করে আমরা দুটো ভিডিও খোলা আছে, দুটো ব্যবস্থা করো, পিন্টু এবং মেহেদি, এই দুটো বন্ধ করুন। বারবার বললেও মানুষ শোনে না। আপনি বন্ধ করুন। আচ্ছা, তাহলে কি ব্যাপারটা হলো যে আমরা যখন একটা রুব্রিক দেখবো, চোখ কান আমাদের খোলা রাখতে হবে। কোথা থেকে লিঙ্ক পেয়ে যাব এক্সাইটিং কজ মেনটেনিং কজ, একটা জিনিস মনে রাখবেন। আপনি একটা পেশেন্টের রেকর্ডিং করছেন, তার রোগের কষ্ট লিখলেন, তার মডালিটিস লিখলেন, তার বংশ হিস্ট্রি লিখলেন, অনেক কিছু করলেন, কিন্তু মেনটেনিং কজ বা এক্সাইটিং কজ খুঁজেই পেলেন না। এরকম ঘটনা যদি ঘটে, তাহলে এই ধরনের রেকর্ডিং গুলো কিন্তু খুব গন্ডগোলের রেকর্ডিং। এগুলো মোস্ট অফ দ্য কেস হবে প্যারিয়েশন অথবা সাপ্রেশন হয়ে যাবে, কারণ এক্সাইটিং কজ ছাড়া ডিজিজ ডেভেলপ করতেই পারে না। তাহলে এখন সেই পেশেন্টের দুটো ঘটনা হতে পারে, যে পেশেন্ট তার এই কষ্টের কথাটা লুকোতে চাইছে, এই জন্য তাকে একটু আলাদা করে এটা বার করা যায় কিনা সেটা একটু দেখতে হবে। আর যদি সেটা না হয়, তাহলে দেখা যাবে যে এর কজেশন কিন্তু তার বাবা মায়ের মধ্যে আছে, কি তার ঠাকুরদার মধ্যে আছে। এই যে জেনারেশনের মধ্যে এই যে আছে, এই যে জেনারেশনের যে লিঙ্কটা, যেটা দুটো লিঙ্ক, একটা জেনারেশনের লিঙ্ক অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে মায়োজেমেটিক লিঙ্ক। এই তিনটেকে যদি একসঙ্গে যদি মানে আপনি পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি, প্রেজেন্ট কম্পেয়ার, এই তিনটের মধ্যে যদি একটা সরলরেখা টানতে পারেন, তাহলে কিন্তু কেস জমে যাবে। তো আপনাদের প্রেসক্রিপশন গুলো অনেক অনেক অর্থবহ হবে, অনেক অসাধারণ রেজাল্ট আপনাদের হাত দিয়ে চলে আসবে। এবং আমরা যদি একটু পরিশ্রমী হই, যখনই আমরা এরকম কিছু কিছু রেজাল্ট পেয়ে যাব, তখনই আমাদের নেশা লেগে যাবে। নেশা লেগে যাবে। আমরাও প্রথম জীবনে এই পরিশ্রম গুলো করেছি আমরা, এটা তো একদিনে আসেনি, আমরা স্যারেদের দেখেছি। তা দেখা যায় এই যে অ্যাভারশন নিয়ে যে ইয়েটা, এই যে রুব্রিকটা যেটা আছে, তার মানে কালো বা ডার্কনেস, এই এই যে ব্যাপারটা আছে, এইটার সঙ্গে কিন্তু স্যাডনেস একটা জুড়ে আছে, জয়লেসনেস জুড়ে আছে। এমনি ধরুন স্যাডনেস হতেই পারে, স্যাডনেস অনেকেই থাকতে পারে, সিভিল স্টিগমা, এটা স্যাডনেস হতেই পারে। কখনো খুঁজবো স্যাডনেসটা হলো কেন, ওটা তো ভালো কথা। কিন্তু যখন এই রঙের অপছন্দের সঙ্গে যখন এটা জুড়ে আছে, যখন, তখন আমাদের খুঁজতে হবে স্যাডনেসটা আছে কিনা। এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে বুঝতে পারছেন যে আমরা যদি এই ফিলোসফিটাকে যদি না বুঝি যে কোনটা লাগবে কখন, কোনটাকে কিভাবে কাজে লাগাবো, এই চিন্তা ভাবনাটা যদি ডেভেলপ না করে, সোজা কথা আপনার মনের মধ্যে যদি ডেভেলপ না করে, আপনি তো সেই ছোটবেলা ধারাপাতের অঙ্কের মতন যোগ বিয়োগ করবেন। ওভাবে তো হয় না, ওভাবে কখনো লাগবে কখনো লাগবে না। লাগাতে গেলে কিন্তু খুব বুঝে করতে হবে। শুধু তাই নয়, একটা সিমটমের ডেভেলপমেন্টটা দেখতে হবে, কতটা ইন্টেন্সিটি আছে, কতটা জোরালো ভাবে সেটা প্রেজেন্ট আছে, কতটা গুরুত্বপূর্ণ ভাবে সেটা ওই ওর মধ্যে উপস্থিত আছে। অনেক কিছু ব্যাপার আছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা জোরদার, এগুলো ভাবতে হবে। না ভাবলে হবে না। তো ফলে আপাতত আমি এই ব্ল্যাক এন্ড সম্বার এটা নিয়ে আলোচনা
বা কেউ যদি না বুঝে থাকেন বলুন, আমি আবার আলোচনা করবো। দিয়ে দিতে পারবে? হ্যাঁ স্যার। ওই যে কিসে দেয় গো, তোমাদের এর মধ্যে দেয় না? আমি কি, ধর আমি দেখি আমি পারি কিনা দেখি, টাইপ করছি, হয়ে যাবে মনে হচ্ছে, করে ফেলতে পারবো। দিয়ে দিই, এটা সবার কাজে লাগে। আচ্ছা, হ্যালো, যতটুক আলোচনা হলো তার মধ্যে যদি কারো কোনো অ্যাড করার থাকে, প্রশ্ন থাকে, আপনারা করুন। না বুঝতে পারলে আরেকবার আপনারা জেনে নেন। আলোচনা হলো, আপনারা যদি না বুঝতে পারেন একবার জেনে নেন, যদি প্রশ্ন থাকে করুন, নাহলে আমরা পরবর্তীতে এগোবো। আমি রুব্রিকটা দিয়ে দিলাম, বুঝতে পেরেছো? আমি রুব্রিকটা দিয়ে দিয়েছি। আচ্ছা স্যার, বিশাল দেখলাম। বড় তো। না স্যার, কারো প্রশ্ন নেই। তাহলে ধরে নেবো সবাই বুঝেছে, তাই তো? হুম স্যার। তাহলে আমরা পরবর্তী পর্বে চলে যাচ্ছি, রেপার্টরিকরণ। এটা আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাসের বই থেকেই করছি আমি। পেয়েছি, হ্যাঁ। এখানে স্যার দিয়েছেন এই রেপার্টরিকরণ দিয়েছেন: গনোরিয়া, র্যানিউলা, পায়ে হাজা, পোড়া ঘায়েরও ওষুধ হোমিওপ্যাথিতে আছে ইতি। ভালো করে খেয়াল করুন, গনোরিয়া, র্যানিউলা, পায়ে হাজা, পোড়া ঘায়ের ওষুধ। তারপর মূল কথাটা হচ্ছে গনোরিয়া, র্যানিউলা, পায়ে হাজা, পোড়া ঘা। এটা একটা একটা করে করতে হবে। গনোরিয়া আমি কোথায় পাবো? রেপার্টারিতে কোথায় পাবো গনোরিয়া? বলছি গনোরিয়া কোথায় পাবো রেপার্টারিতে? এনিওয়ান? জেনিটালিয়াতে পাবো? থাকলে বলো। তোমার কাছে বই নেই? দেখো আছে কিনা। এনিওয়ান? কে বলবে? স্যার জেনারেটিসে গনোরিয়া সাপ্রেসড একটা আছে। গনোরিয়া সাপ্রেস্ট বলেছি? আমি সাপ্রেস্ট বলিনি, আমি শুধু গনোরিয়া বলেছি। এটা কি দীপেন বললে নাকি? স্যার পীযূষ বলছি। না না, হোমিও দর্পণ থেকে একটা ওই মেসেজ পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা। ওটা কি দীপেন? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ইউরেথ্রা হ্যাঁ, ডিসচার্জ। ঠিক জায়গাতেই ধরেছো। ডিসচার্জ গনোরিয়াল, এই কথাটা ওখানে আছে।
670 পাতা, 670 পাতা। এটা তারা ইউরেথ্রার আন্ডারে যেতে হবে, কারণ ব্যাপার হচ্ছে যে এই ইনফেকশনটা তো ইউরেথ্রাতে হয় এবং কিডনি পর্যন্ত ইয়ে হয়, যদিও আলটিমেটলি গোটা শরীর সর্বদৈহিকভাবে চলে যেতে পারে। লোকাল ম্যানিফেস্টেশনটা ওখান থেকে হয়, ইউরেথ্রা থেকে ডিসচার্জ বেরোয়, পেচ্ছাপের সময় ডিসচার্জ বেরোয়, প্রচন্ড জ্বালাকর, মানে ভয়ঙ্কর জ্বালা আর বিশ্রী গন্ধ। ওরে বাবা রে বাবা, সেই গন্ধ কারো নাকে গেলে কদিন আর ভাত উঠবে না, এমন বিশ্রী গন্ধ। এটা গনোরিয়া হলো। তো তারপর কি বলছে, র্যানিউলা বলছে। র্যানিউলা জিনিসটা কি? র্যানিউলাটা কি? এটা তো স্যার এক প্রকার গ্রোথ স্যার। কিরকম শুনি, শুনি গ্রোথটা শুনি, কোথায় গ্রোথ? অনেক সময় জিহ্বার নিচে স্যার হয়, অনেক সময় স্যার। অনেক সময় না, তার চিরদিনই হয় জিহ্বার নিচে, অন্য জায়গায় হয় না, ঠিক আছে? ওখানে ফ্লুইড কালেকশন হয় বা সিস্ট হয়। এই ফ্লুইড কালেকশনটা কোথা থেকে আসে? কে বলছেন এটা? আমি ডাক্তার আলমগীর স্যার। হ্যাঁ ঠিক আছে, জায়গাটা ধরেছেন ঠিকই। হ্যাঁ, ওখানে সিস্ট হতে পারে অথবা ফ্লুইড কানেকশন হতে পারে। ফ্লুইড কালেকশন হওয়ার পর ওই ফ্লুইডটা কোথা থেকে আসবে সেটা বলুন। না, মাউথ থেকে আসবে না বাবা। মাউথে, মাউথ, মাউথের কি ইয়ে আছে, ফ্লুইড আছে? ফ্লুইডটা কার আছে? আরে ফ্লুইড কার আছে সেটা বলো। বোঝা যাচ্ছে না। আহ, ওটা তো স্যার লিভার থেকে আসে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, স্যালিভারি গ্ল্যান্ড থেকেই যাবে। তাহলে তার মানে একটু অ্যানাটমি জানতে হবে তো নাকি? একটু না জানলে কি করে হবে? থ্যাংক ইউ, উত্তরটা সঠিক বলার জন্য থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ হোমিওপ্যাথি ডাক্তাররা তো অনেকেই মনে করেন যে ওটা না জানলেও সিমটম দিয়ে মেরে বেরিয়ে যাবে। অত সোজা নয় বাবা, বহু জায়গায় আটকে যাবে। তবে ওই সিমটমের আবার ওই প্র্যাকটিসের মেশিনে ভারে যেন চাপা না পড়ে যায়, সেটা মনে রাখতে হবে। সব দিক ব্যালেন্স করে চলতে হবে। আচ্ছা, এটা গেল। এরপরে কি বলেছে? পায়ে হাজা, দেখি কে পারে। পায়ে হাজা কে পারে দেখি। এই কমপ্লেন নিয়ে তো পেশেন্ট আসে। স্যার আমরা কি ওর পাঁকুই অ্যানুলারটা কত? বলি? হ্যাঁ, এই পাঁকুই নামে যেটা স্যার পরিচিত, এটাই কি স্যার? আমি পাকুই, মনে হয় পাকুই তো আমি জানি। পাকুই মনে হচ্ছে খুব সম্ভবত ওটা বোধ হয় ইয়ে, বোধ হয় আঙুল, আঙুল হারা মনে হয় পাকুই বলে বাংলাতে। কত আমি অনেক জায়গায় বাংলাগুলো বুঝতে পারি না আমি। ওই টাইপই হবে পাকুলা। ইনফ্লামেশন একটা হলে পরে নেল বা নেল ইয়েতে হলে তখন ওরকম হ্যাংনেল আছে। হ্যাঁ, হ্যাংনেল হতে পারে। এই ছোট ছোট পার্থক্য আছে ওখানে। মূল কথাটা একটা ইনফ্লামেটরি প্রসেস। ওটা হলে পরে তখন ওটা ওই আন্ডারে চলে যাবে। কিন্তু এই যে ইয়েটা যেটা, এই যে হাজাটা যেটা, এটা তো আলসারেটিভ প্রসেস। দুটো প্রসেস, এগুলো তো একটু বুঝতে হবে, প্যাথোলজি গুলো একটু বুঝতে হবে তোরে বাবা। এটা আলসারেটিভ প্রসেস, ক্ষয়ে যায় জায়গাগুলো, দেখ সাদা সাদা হয়ে ঘায়ের মতন হয়ে যায়। এই যে ঘায়ের মতন হয়ে যায়, ক্ষয়ে যায়, এই জায়গাগুলো তো বুঝতে হবে। এটা কোথায় খুঁজবো? এটা কিন্তু কমপ্লেন আপনার কাছে আসে, আসে। আপনি অস্বীকার করতে পারবেন না যে আমার কাছে
হাজার কমপ্লেন করেনি, এটা হতে পারে না। অনেক রুগী কমপ্লেন করেছে, আপনি হয়তো টোটালিটি করে যে ওষুধটা দিয়েছে তা তো চলে গিয়েছে, কিন্তু তার ব্যাগে তার সেটা যাবেও না। জল ঘাটে, অনেকের আঙুলের অ্যানাটমি গঠনটা ভালো নয়, একটু হলে পরে ওখানে জলটা জমে যায়। হ্যাঁ, তাদের ক্ষেত্রে উপদেশ দিতে হবে, তার মানে অ্যানাটমিক্যাল পজিশনটা জানতে হবে। ভাজা হয় না, জল অনেকেই ঘাটে কিন্তু। হ্যাঁ, যাদের আঙুলের কাছে মোটামুটি পয়সা, পায়ের ওই দুটোর মধ্যে যদি ইয়েটা মানে ক্লোজ যদি খুব ক্লোজ থাকে, তাহলে জলটা তাদেরকে কি আসবে মেনটেনিং করার জন্য হবে যে এই মেনটেন করবে, ওষুধ দিলে হবে। এক্সপোজিশন এবার হাজার কি বলবো, হাজার ইংরেজি কি হবে, মানে আমাদের লেবারে যে কোথায় দেখবো। এক্সপোরিয়েশন আলাদা বাবা, এক্সপোরিয়েশন মানে খেয়ে গেছে, ওটা এক্সপোরিয়েশন অন্য জিনিস। হাজার তো সে হাজারটা দেখবেন সবাই বলবো ওটা জলের থেকে হয়, এক্সপোরিয়েশনটা যে জল থেকে হবে এমন কোনো কথা নেই। ওখানে ওখানে হচ্ছে ডিসচার্জ থেকে সাধারণত এক্সপোরিয়েশন হয়ে থাকে, বা অনেক সময় ঘাম থেকে হয়ে থাকে, ওটা অন্য জিনিস। এটা খুব জানা দরকার রে ভাই, ভীষণ গুরুত্বপূর্ণ এটা। এনিওয়ান, কেউ বলতে পারবেন? দীপেন, তুই পারবে? স্যার এক্সট্রিমিটিতে পাওয়া যাবে, হ্যাঁ, এক্সট্রিমিটিতে পাওয়া যাবে। কি বলছো? দীপেন চুপ। ওয়াহেদ, ডাক্তার ওয়াহেদ। স্যার আমি একটু অসুস্থ স্যার, আমি শুনতেছি। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, সরি আমি তো জানি না ভাই। আর কেউ বলবেন? আলমগীর হোসেন তো আগের বারে বলেছিলেন, এবার এটা বলতে পারবেন? ডক্টর আলমগীর হোসেন আগের বারটা বলেছিলেন, ওটা বলছি, এটা বলতে পারবেন? স্যার এটা এটা তো স্যার এক্সট্রিমিটিজে মনে হয় খুঁজতে হবে স্যার। হ্যাঁ, এক্সট্রিমিটি যেতে হবে, হ্যাঁ ঠিক জায়গাটা গেছে। এবার কোনটা হবে, ইংরেজিটা কি হবে, ইংরেজিতে জানতে হবে। এক্সট্রিমিটিজে স্যার আলসার থেকে খুঁজলে হবে কি স্যার? না না না, আলসার অন্য জিনিস। আলসারে কি হয়, একটা ক্যাভিটি তৈরি হবে আলসারে, এবং অধিকাংশ ক্ষেত্রে পেনও থাকে। তারপর আলসারের থিকনেসের ব্যাপার পার্থক্য আছে, তারপর তার সেন্টার পোর্শনে মেটেরিয়ালস অন্যরকম, অনেক আলসারে অনেক রকম আছে, কায়দা কানুন আছে। হ্যাঁ, এবং সেই আলসারটা হিলাপ হতে চাইবে না, অনেক কিছু ব্যাপারে। আলসারটা কিন্তু গোটা ওই হাজার যেমন গোটা আঙুলগুলো জুড়ে জুড়ে হয়, ওরকম ভাবে ওটা হবে না। আলসার শুধু ওই আঙুলের ফাঁকে নয়, আলসার পায়ের যে কোনো জায়গায় হতে পারে আলসারেশন। কেউ বলবেন এটা? এই জন্যই প্যাথোলজি গুলো একটু জানা দরকার রে ভাই। হাজা, এটাও ওয়ান কাইন্ড অফ আলসারেশন। এটা তো স্যার ফাঙ্গাল ইনফেকশন না স্যার এক প্রকার? দেখুন, ফাঙ্গাল ইনফেকশন তারা বলছে বটে, কিন্তু ব্যাপার হচ্ছে যে ফাঙ্গালি যদি প্রকৃত কারণ হয় তাহলে সবার হয় না কেন? এগুলো তো প্রবাবল কজ, ফাঙ্গাসটা তো মূল ঘটনা নয়। ফাঙ্গাসটা ওখানে আসছে কেন? তার সাসেপ্টিবিলিটি ডেভেলপ করেছি, এই সাসেপ্টিবিলিটি ডেভেলপ করলো কেন? অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িয়ে আছে। ব্যাকটেরিয়া ভাইরাস কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে আক্রমণ করতে পারে না, তার আক্রমণ করার পরিস্থিতি বা ডেভেলপ পরিবেশ যদি তৈরি হয় তখনই সে আক্রমণ করে, আদারওয়াইজ করতে পারবে না। কারণ ওদের খেয়ে দিয়ে কাজ নেই, আমাদের আক্রমণ করবে, বিশেষ কন্ডিশনে ওরা আক্রমণ করে। তাহলে হাজা কেউ পারলেন না, কিন্তু হাজা তো আপনাদের পেশেন্ট আসে,
অস্বীকার করতে পারবেন না। বিশেষ করে গ্রামের দিকে যারা প্র্যাকটিস করেন তাদের তো হাজা আসবেই। তাহলে আমি কি বলে দেবো? এটা কি স্যার চেয়ার একটা ইংরেজি আছে স্যার, সেটা কি হবে স্যার? না ওটাও শুনলে হবে না ভাই, বলতে হবে সঠিক। নশো পাতা, র্যানুলারটা বলা হয়নি, র্যানুলারটা হচ্ছে 416 পাতা। তাহলে এক্সট্রিমিটিস চিলড্রেন কমা ফিট, আমি তো ওটা সব জায়গায় পাবেন না। হাজার কি আমি হাঁটুতে পাবেন নাকি? তা তো নয়, পাবেন সেটা তো জানবে, অ্যানাটমিটা জানতে হবে এই জন্য। স্যার তাহলে এটা হলো। স্যার তারপর একটু কি জিজ্ঞেস বলেছে? করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার যেটা চিলব্লেন্স বলছেন, এটা তো স্যার মানে অতিরিক্ত ঠান্ডাতে বা শীতকালে ওই পায়ে লাল লাল এক ধরনের হয়ে যায়, সেটাকেই তো চিলব্লেন্স বলে জানতাম। না এটা এটা আমাদের স্যার তো তাই লিখেছে, চিলড্রেন হাজাও হবে। ওটা ফার্স্ট বাইট, অতিরিক্ত ঠান্ডা ফার্স্ট বাইট হয় বরফের মধ্যে। ঠিক আছে। আর দাঁড়ান, আপনি যখন এটা তুলেছেন ডিকশনারিটা দেখিয়েন, দেখা হয়। স্যার চিলড্রেন্স বাংলা অনেক সময় কাকুই বলেন হয়। হ্যাঁ, স্যার তো এটা লিখেছেন, দেখছি। হ্যাঁ, কথাটা ঠিকই আছে। ওই পীযূষ যে কথাটা বলেছে এই কথাটা ঠিকই আছে। এটা স্যার কিন্তু এই অর্থে বলেছেন, কিন্তু মেডিকেল টার্মে সেটাই বলছে। এখানে একটা কন্ট্রোভার্সি এসে যাচ্ছে কি। এই পার্থ, তুই আছিস? আরে নেটের খুব সমস্যা হচ্ছে, বল কি পায়ে কোশ্চেনটা কি? পায়ে হাজা, আমি আর ওটা দেখিনি। পায়ে হাজা এখানে স্যার লিখেছেন এক্সট্রিমিটিস চিলড্রেন। চিলড্রেন মানে যেটা বলছে পীযূষ যে কথাটা বলছে ওটা আমি জানতাম, অতিরিক্ত ঠান্ডাতে হতে পারে, বরফের মধ্যে ঢুকে গিয়ে যেটা প্রদাহ সেটা ফার্স্ট বাইট। না না, ওটা চিলবেলেন নয়, ওটা চিলবেলেন নয়, চিলবেলেনটা হচ্ছে হাজা। হাজাই তো বলছি আমি। হাজাই তো চিলবেলেন। তাই তো এখানে এবার আর কি না, ওরা বলছে চিলড্রেন মানে অন্য কথা বলছে, সেটা আমি দেখলাম অন্য কথাটা আছে কি নেই তা নয়। স্যার এখানে একটা গুগলে দেখছি। স্যার শোনা যাচ্ছে? না না, এখন এখন গুগলে দেখলে হবে না, মেডিকেল হ্যাঁ? টার্ম দেখতে হবে, মেডিকেল টার্ম দেখতে হবে। চিলবেলেন তো হাজা। হ্যাঁ স্যার একদম ঠিকই, সিনোনিমসে তাই দেখাচ্ছে, ফ্রস্ট বাইটেও ও, তাহলে ঠিকই আছে। সিনোনিমসেও তাই আছে। তাই ঠিকই আছে। আমি বলি স্যার চট করে ভুল লিখবেন না। তারপর একটা কি মেডিকেল টার্ম তো অনেক সময় চেঞ্জ হয়ে যায় আগেকার ভাবনা থেকে এখনকার ভাবনার মধ্যে। আচ্ছা, সমস্যাটা কি মিটলো না মনে জেগে রইলো কারো? হ্যালো, বলছি সমস্যাটা মিটেছে হাজার? আর ওই যেটা বললো না যে গায়ে কাঁটা দিয়ে ওঠে শীতেতে, ওই যেটা দিবেন হ্যাঁ। বলছিল, ওটা হচ্ছে গুজ ফ্লেশ বলে ওইটা, হুম, ওটা গুজ ফ্লেশ, আর এটা চিলবেলেন।
হ্যাঁ, ভুজ পেস্ট ওটা ওই গায়ে শুধু ওই শীতেতে হয় না, অনেক সময় আনন্দতেও হয় এরকম। হ্যাঁ হ্যাঁ, ওই রোমাঞ্চকর পরিস্থিতিও হতে পারে, আনন্দ হতে পারে। আনন্দ হতে পারে, কারণ হয় তো মাঝে মাঝে, আমি জানি ওটা। এটা খুব সেন্সিটিভ লোক ছাড়া হবে না এগুলো। আরেকটা হচ্ছে কি, পোড়া ঘা। পোড়া ঘায়ের ওষুধ, পোড়া ঘা কোথায় দেখবো? কোথায় দেখবো এটা? পোড়া ঘা কোথায় দেখবো? স্কিনে 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 কোথায় আছে সেটা বলতে হবে তো। স্কিনে কি আছে, রুব্রিকটা কি? ঠিকই আছে। পাতাটা হচ্ছে 1305, সরি ভুল বললাম, 1346। 1346 হবে, 1346 হবে। ইংলিশ ওয়ার্ডটা স্কিন বার্ন, 1346। এরপরই স্যার বলছেন কৃষ্ণ, আর কিচ্ছু বলেন না, কৃষ্ণ বলেছেন। কৃষ্ণ মানে এই ভগবান ওটা কৃষ্ণের স্কিন, কথা বলেননি। ওই ওটা স্কিন বার্ন নয়, এই ওটা স্কিন বার্ন, ওটা জেনারেলিটিজ। 1346 যেটা, ওটা হচ্ছে বার্নস, হচ্ছে জেনারেলিটিজে। না না না, বলছে চাম, এখানে কি বলছে, পোড়া ঘা। হ্যাঁ, জেনারেলিটিজে তুই যেটা বললি 1346 পাতায়, ওটা হচ্ছে জেনারেলিটিজ আন্ডারে বার্ন। আচ্ছা আচ্ছা, না স্কিনের উপর বার্ন কি নেই? দেখাটা উচিত ছিল আমার। আলসারে দেখতে হবে, আলসারে দেখতে হবে। স্যার 1304 পেজে বার্ন আছে, স্কিন বার্ন, বার্নিং আছে আছে, বার্নিং আছে, জ্বালা। ওটা বার্নিংটা আলাদা জিনিস, বার্নটা আলাদা জিনিস, পুরা ঘাটা আলাদা জিনিস। স্কিনের তাহলে স্যার ওইটা কি জেনারেটিসে পাবো? জেনারেলিটিজে বার্নস তো হলো, একটু দেখছি ভাই। স্কিনের আন্ডারে আলসার আছে কিনা দেখো, আলসার দিলাম না, আলসারে বার্ন আছে কিনা। না স্কিনের না তো স্যার দিয়েছেন বটে, কিন্তু বার্ন তো মিলছে না। স্কিনে আলসার আছে না, আলসার আন্ডারে বার্ন নেই, তবে ওই যে স্ক্যালফেল থাকলেও হবে, বুঝলি? না এটা, ওটা স্কিনের আন্ডারে হবে না, ওটা হবে এক্সট্রিমিটিস এর আন্ডারে, জেনারেলিস এর আন্ডারে, জেনারেলিস এর আন্ডারে। স্যার জেনারেটিস আন্ডারে আছে বার্নস পুড়ে যাওয়া। হ্যাঁ ওইটাই হবে, ওইটাই হবে। 1346 পেজ স্যার, প্রথমে যেটা বলছেন। পাতাটা ঠিক আছে, কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে। এটা স্কিন দিয়ে দিচ্ছে, আমি আর তো ভাবিনি কিছু, চোখ বুঝে করে গেছি। স্কিন হবে না এখানে, জেনারেলিস হবে। আচ্ছা অমর দাস, স্কিন একটা আছে বার্নড অ্যাজিড, এটা পাতা হচ্ছে 1334। ওর বাবা, বার্নটাসি মানে জ্বালা ওটা হবে করছে, না, ওটা ওটা আলাদা হবে জিনিস। না, ওটা হবে না, ওটা সেন্সেশন, ওটা হচ্ছে sensation হচ্ছে। সেন্সেশন। এটা পোড়ানো হয়েছে, পুড়েছে, হুম। ঠিক আছে। এরপর হচ্ছে কৃষ্ণ, এইটা দেখি কে বলতে পারে, ওটা কৃষ্ণকে খুঁজবে। স্কিন ব্ল্যাক, হ্যাঁ স্কিন ব্ল্যাক। কত পাতা বলুক না, যে বলছি। স্কিন
কোথায় দেখতে হবে? কৃষ্ণ, কৃষ্ণ মানে কৃষ্ণ ইয়ে নয়, এটা তো সায়ানোসিস হবে। সায়ানোসিস তো অন্য জিনিসের, ও তো অন্য জিনিস বাবা। কৃষ্ণ, কৃষ্ণ মানে দেবতার নাম বলেননি স্যার, কৃষ্ণ মানে কালো অর্থেই বলেছেন। কোথায় পাবো? ডিসকালারেশন, ডিসকালারেশন ব্ল্যাকিশ আছে 1305। ওইটাই ওইটাই হবে। আরে ওটা তুই বললে হবে, এরা বলুক, তুই তো লাস্টে বলবি না পারলে। জুনিয়ররা বলুক যারা আছে উপস্থিত। আচ্ছা, এরপরে স্যার বলছেন প্রিয় শ্বেতা। এবার দেখি এটার উত্তরটা কি দেয়। পার্থ চুপ থাক। প্রিয় শ্বেতা, এটার উত্তর কি দেবে? প্রিয় শ্বেতা, স্যার এটা শ্বেতা কোথায় কি? খুঁজবে? হ্যাঁ শ্বেতা ডিস্ট্রিক্টে স্যার। হ্যাঁ, শ্বেতা শ্বেতা, এটা কোথায় খুঁজতে হবে? স্যার শ্বেতা চিনি না তো। কেন, শ্বেতি রোগের নাম শুনেননি? শ্বেতার একটা নাম, মেয়েদের নাম একটা। তাহলে স্যার মেয়েদের নাম এটা আবার কিভাবে, কি বিষয়ে পাবো বুঝলাম না। আরে বাবা, রোগী যে কথাগুলো বলে, রোগীর কথাগুলোকে তো ট্রান্সফার করতে হবে রুব্রিকে। রুগী কি ওইভাবে বলবে? বলবে ডিয়ার লাভার। তো হ্যাঁ, বলবে ডিয়ার লাভার, তাহলে তো হয়ে গেল। ডিসকালারেশন হোয়াইট হবে তো? ইয়েস, ডিসকালারেশন হয়। পাতা কত? 1307। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আসছে, দেখি এটা কে পারে। এটার সঙ্গে একটা গল্প আছে, গল্পটা বলে আজকে শেষ করব। দারুণ গল্প আছে। বলছে সেই ভয়ঙ্কর ডাকাতি আর লোমহর্ষক খুনের ঘটনার পর থেকে আমার শরীর ভালো যাচ্ছে না। সেই ভয়ঙ্কর ডাকাতি লোমহর্ষক খুনের ঘটনার পর থেকে আমার শরীর ভালো যাচ্ছে না। এটা কি হবে? লোমহর্ষক মানে কি? লোম খাড়া করে দেবে এমন ঘটনা ঘটেছে। এটা কি হবে? সেই ভয়ঙ্কর ডাকাতি লোমহর্ষক খুনের ঘটনার পর থেকে আমার শরীর ভালো যাচ্ছে না। এটা এক্সাইটিং কজ। এটা রুব্রিক কি আসবে? এটা তো স্যার এই এলিমেন্টস ফ্রম ফ্লাইট হবে না স্যার? ওটা তো হবে, ওটা তো অবশ্যই হবে। আরেকটার সঙ্গে জুড়তে হবে। এলিমেন্টস অফ ফ্লাইট মানে ভয়, ওটা একটা জেনারেলাইজেশন হয়ে গেল। কারণ ডাকাতির হয়েছে, এটা একটা ভয়ের ব্যাপার। খুন হয়েছে, এটা একটা ভয়ের ব্যাপার। সেই জন্য এটা জেনারেলাইজেশন হলো। কিন্তু ওই যে ভয়ঙ্কর ডাকাতি কথাটা বলছে, লোমহর্ষক ভয়ঙ্কর ডাকাতি, এই যে জায়গাটা বলছে, এই জায়গাটা রুব্রিক কি আসবে? দুটোকে কম্বাইন করতে হবে এখানে। দুটোকে কম্বাইন করতে হবে। আমার কাছে রেপার্টরিটা নেই, এটা সেই স্যার রেপারেটরি ক্লাসে রেপারেটরি নিয়ে বসতে হবে, এটা বলার কি আছে? স্বাভাবিক না? বলছে এটা জানতাম। Sir, horrible thing, sad story
মেক্স আর প্রফাউন্ডলি এরকম একটা রুব্রিক ছিল। হ্যাঁ ওইটাই হবে, ওইটাই এখানে হরিবল পোর্শনটা, হরিবলটা, হরিবল ওই যে ভয়ঙ্কর, এই যে ভয়ঙ্কর ব্যাপারটা বলছি, এই ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে এখানে খুব গুরুত্বপূর্ণ। তা এই হরিবল সম্পর্কে একটা গল্প বলি, মানে আমরা কিভাবে শিখলাম, মানে আমি শিখলাম কিভাবে, সেটা পার্থ সেদিন ক্লাসে ছিল কিনা আমি জানি না, এটা আমার মনে একদম দাগ কেটে গেছে আর কি ঘটনাটা, সেই জন্যই বলছি। পিজির নিউরোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পিজির নিউরোলজির হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্যারের কাছে পরিচয় গোপন করে তার মেয়েকে নিয়ে এসছে। মেয়ে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু বর্তমানে তার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, সে ঘরে বসে আছে, 12-13 বছরের মেয়ে হবে, এবং ওদের যা চিকিৎসা করা সবকিছুতে ওরা করেছে। তা তার এপিলেপসি আর কি ডেভেলপ করেছে। ওই এপিলেপসিটা হচ্ছে কখন হবে, কোন মুহূর্তে হবে, দিনে কবার হবে, কোনো মা বাপ নেই। হয়তো 1 মাস হলো না, আবার হলো তো একদিনে 8 বার 10 বার হয়ে গেল, এবং ওরা ব্রেনে কোনো রকম কিছু, ওরা সিটি স্ক্যান করে কিচ্ছু পায়নি, সিটি স্ক্যান করে ওরা কিছু পাচ্ছে না। ওদের একটা সেই কি ওষুধের নামটা এখন ভুলে গেছি, ওই একটাই ওষুধ ওদের, গার্ডিনার বোধ হয়, সেটা তখন চলতো, এবং তিনি তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। ভদ্রলোক কেঁদে ফেলেছেন, লাস্টে স্যার ধরে ফেলেছিলেন যে কোনো ভাবেই হোক, স্যারের সঙ্গে চালাকি। তা এই যে ঘটনাটা হচ্ছে কিরকম, কিভাবে শুরু হয়েছিল দেখুন, এই হরিবল স্যার স্টোরি, এটা বুঝতে পারবেন গল্পটা। ব্যাপারটা হয়েছিল যে তখন ওই 12টা নাগাদ ওই ছুটি, স্কুলের ছুটি থাকলে, গরমের ছুটি থাকলে এই ছোটদের জন্য ছোট ইয়ে সিনেমাগুলো ভাগ করে করে দিত। তো ওখানে একটা বাচ্চাকে মানে ভিলেন ইয়ে আর কি, ইয়ে চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি ইয়ে করেছে, কিডন্যাপ করেছে। কিডন্যাপ করে এবার তাকে মারবার জন্য ছুরি দিয়ে যখন মারতে যাচ্ছে, তখন কিন্তু নায়ক কিন্তু তাকে লাথি মেরে ছুরিটা আকাশে ফেলে দেয়, কিন্তু ঘটনাটা তা নয়। মেয়েটা ও বাবার সহ দেখছিল, ওকে মারছে কেন, ও কি করেছে, ওর লাগবে ওর লাগবে, এই করতে করতে মেয়েটা অজ্ঞান হয়ে যায়। এইটা তার হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দিস ইজ হরিবল। স্যাড স্টোরিজ এর ব্যাপারটা একটু অন্যরকম, মানে একসঙ্গে এটা জুড়ে দিয়েছে, তার মধ্যে একটা গ্যাঁড়াকল আছে, কেন জুড়েছে, পার্থক্যটা কোথায়। এই যে লোমহর্ষক ঘটনাটা দেখছে, একটা উদাহরণ দিয়ে আমি বলছি, যেমন ধরুন সিনেমাতে দেখছেন আপনি যে আপনার প্রিয় নায়ককে বিভিন্নভাবে বা নায়িকাকে বিভিন্নভাবে অত্যাচার করছে, তার কষ্টে আপনার দুঃখে চোখে জল চলে আসলো, দ্যাট ইজ স্যাড স্টোরিজ। আবার ভয়ঙ্কর কোনো ঘটনা ঘটলো, নায়িকার উপর ভয়ঙ্কর প্রতিশোধ নিল, হ্যাঁ, নায়িকা একদম মানে সেই রক্তাক্ত হয়েছে, সে হসপিটালাইজড হলো, এরকম একটা ঘটনা আছে। এই যে ভয়ঙ্কর ঘটনা ঘটলো, সেটা দেখেও কিন্তু আপনি কিন্তু অসুস্থ হতে পারেন। তার দুটোর সঙ্গে লিঙ্ক আপটা কোথায়, যে হ্যাঁ ওটা ঠিক আছে, নায়িকাকে কষ্ট দিচ্ছে, নায়িকার প্রতি আপনার সহানুভূতি আছে, সেই জন্য আপনি তার সিচুয়েশনে তাকে ভালোবাসলেন বলে আপনি একটা দুঃখ পাচ্ছেন, কাঁদছেন না। এই হরিবলটা দেখে আপনি তো কাঁদছেন না, তাহলে এই হরিবলের সঙ্গে স্যাড জুড়ে দিলেন কেন? কেন্টের মতন মানুষ, কারণ এখানেও একটা দেখুন অন্তঃসলীলা ভালোবাসা বা আছে। কারণ ঘটনা হচ্ছে এই যে যাদের উপর অত্যাচার করেছে, যাদের উপর লোমহর্ষক অত্যাচার করা হয়েছে, যাদের মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, এরকম ভয়ানক ঘটনাগুলো ঘটানো হয়েছে, বা কোনো অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট দেখলো, লোকটা একদম চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে, এটাও কিন্তু হরিবল স্যাড স্টোরি। এই যে হরিবল, এই যে একটা ভয়ঙ্কর ঘটনা দেখলো, এটা তার মানেটা কি? মানুষটা কি কষ্ট পেয়ে মরেছে রে ভাই, গাড়ির তলে চাপা পড়েছে তো, উফ, ট্রেনে কাটা পরে গলাটা বেরিয়ে, ওরে বাবা রে, ও দেখা যায় না, উফ, এটা হরিবল ঘটনা। কিন্তু সিম্প্যাথি স্যাড স্টোরির সঙ্গে জুড়লো কেন? এটা একটা তো দুঃখজনক ঘটনাও বটে, শুধুমাত্র হরিবল তো নয়, দুঃখজনক। এখানে দুঃখের থেকে হরিবলের পাল্লাটা ভারী বলে কেন্ট এখানে হরিবলটাকে আলাদা করেছেন,
আর স্যারটাকে আলাদা করেছে, কিন্তু দুটো একই কয়েনের এপিট ওপিট। ফলে আমরা যখন রুব্রিক নেব, যখন আবার এটা প্রথম দিকে স্যার কিন্তু আলাদাভাবে নিচ্ছেন, পরবর্তীকালে স্যার এটা সিম্প্যাথির সঙ্গে জুড়ে দেন, এবং পরবর্তীকালে অনেক অথরিটি আছে সিম্প্যাথির সঙ্গে এটা যোগ করেছেন। কারণ এই হরিবল স্যাড স্টোরির মতো সিম্প্যাথিতে লুকিয়ে আছে। নায়িকার কষ্ট থেকে আপনি কাঁদছেন, হ্যাঁ, কোনো এক বাচ্চাকে খুন করতে যাচ্ছে ভিলেন, আপনি দেখে ওরে বাবারে এইটুকু বাচ্চা, আপনি মানে কষ্ট পেতে শুরু করছে। এই কষ্টটা কি ওই বাচ্চাটার প্রতি ভালোবাসা থেকে হচ্ছে। ফলে প্রকাশটা আলাদা হলেও ইনার মিনিংটা হচ্ছে ভালোবাসা। এই জন্যই হোমিওপ্যাথির ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে কি, পেশেন্ট কি বলছে সেটা বড় কথা নয়, কি ভাষাটা বলছে সেটা কথা নয়, ওই ভাষার মধ্যে দিয়ে কি কনোটেশন, কি মর্মার্থ, কি ঠিক বলতে চাইছে, এইটাকে হচ্ছে ডাইনামিসিটি অফ দ্য ওয়ার্ড, পেশেন্টের ডাইনামিসিটি ওয়ার্ড। আমি ডাক্তার এরকম ভাবে যদি বলে, আপনার মনে হবে আরে সেটা তো উদ্ধত। আর যদি এরকম বলে ডাক্তারবাবু আপনি একটু ইয়ে করুন, তখন আমি উদ্ধত বলতে পারছেন কি? সে তো বিনয় সহকারে বলছে। তার মানে দেখুন, একই কথা টোন দেখে আমরা তো ধরতে পারি যেটা কি অর্থে বলছে, বা আমাকে টিটকে মেরে বলছে কিনা। ডাক্তারবাবু এইভাবে বলে বুঝতে পারি যে আমাদের টিটকে। তার মানে কি, ওয়ার্ডটা তাহলে যদি ওয়ার্ডের মিনিংটা যদি করে আমরা হোমিওপ্যাথি করতে যাই, তাহলে বিপদে পড়ে যাব। ওয়ার্ডের সঙ্গে সঙ্গে কিভাবে বলছে, তার টোন কেমন, বলার কৌশলটা কেমন, কোন ওয়ার্ডটার উপর জোর দিচ্ছে, এই সব কিছু খেয়াল করে আপনাকে ডিসিশন নিতে হবে। এবং এইভাবেই তো রেকর্ডিং গুলো শিখতে হবে আপনাদের। যত ফাইন সেট গুলো পাবেন ওগুলো নিজের ভাষা লিখে রাখবেন, কারণ এটা আপনার নিজের সম্পদ। প্রত্যেকটা চিকিৎসক কিন্তু নিজস্ব ধ্যান ধারণা গড়ে তুলতে হবে, কারণ প্রত্যেকেই আলাদা, আপনার মনে আলাদা হবে না। কিন্তু আলটিমেটলি আমরা যে ভাষাতে লিখি না কেন, কনোটেশন সেই একটাই, টোটালিটি অফ সিমটম। টোটালিটি অফ সিমটম হলে ওষুধ একই আসবে। আচ্ছা, আমি কি এইটুকু বোঝাতে পেরেছি না বোঝাতে পারি? আচ্ছা, এটা একটু পার্থক্য করবে এটা। হ্যালো, হ্যাঁ, ওই যে ডুয়েল অন পাস্ট ডিসেক্টিবল অকারেন্সের সাথে ওইটা একটু পার্থক্য করবে। ডুয়েলস অন পাস্ট ডিসেক্টিবল অকারেন্স, হ্যাঁ বলছি আমি। স্যার এই হরিবল স্যার এটা মাইন্ডে পাওয়া যাবে স্যার, মাইন্ডে স্যার ফেয়ারে সাবগ্রুপ দেখতে পাবো না, ডাইরেক্ট হরিবলই পাবো স্যার? মাইন্ডেই আছে, রেপার্টারিটা খুলুন স্যার, খুলছি। দেখুন কোথায় আছে, হরিবল দিয়ে আছে তো। ঠিক আছে, হ্যাঁ, ওটার যেটা ডিসঅ্যাগ্রিবেলের কি ইয়েটা ভয়াবহ কি? তা তো নয়, ওটা তো ভয়ঙ্কর নয়। ডিসঅ্যাগ্রিবেলটা তো ইন্টেন্সিটিতে ভয়ঙ্কর হচ্ছে কি? এইটার একটা, হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা এটা একটু ব্যাখ্যা করে দে। ধর একটা তোর কোনো একটা তোর লাইফে বা তোর সমাজ সংসারে কিছু একটা ঘটনা তোর ঘটে গেছে, যেটা খুব তোর পক্ষে খুব কষ্টদায়ক হয়েছে, বা যেটা তুই চাসনি মনে সেটা ঘটেছে, সেটা তো খুব কষ্ট দিয়েছে, সেইটার মধ্যে তুই ডুবে আছিস, আর সেইটা তুই ভুলতে পারছিস না কিছুতে। সাইকোটিক ফেনোমেনা অবশ্যই, হ্যাঁ। তো এই যে ভুলতে পারছিস না, ওখানে কষ্টের ইন্টেন্সিটিটা কি ওই খুন করার মতন কষ্ট, বাসে থেতলে যাওয়ার মতন কষ্ট কি? একটা বাচ্চা মাথাটা বাসে থেতলে গেল, মা নিয়ে যাচ্ছিল হাত ধরে, বাচ্চাটা হঠাৎ হাত ছেড়ে যেতে গেছে, ব্যাস তখন এই ঘটনাটা ঘটেছে। দুটোর কি ইন্টেন্সিটি কি এক না আলাদা রে? এই যে ডিসঅ্যাগ্রিবেল অকারেন্সটা কি কি হতে পারে আর কি, আমরা পেশেন্টের কাছে কি কি ভাবে এটা বুঝবো? ডিসঅ্যাগ্রিবেল কি ল্যাঙ্গুয়েজ ওরা বলে, আর কি কি হতে পারে বিভিন্ন ডিসঅ্যাগ্রিবেল তার মনে যে ওই ঘটনাটা ঘটে, ধর
তার বিয়েটা হয়নি, একটা কোনো ঘটনার কারণে তার বিয়েটা হয়নি। হ্যাঁ, এইটাকে সে কিছুতে ভুলতে পারছে না। তার বিয়েটা হওয়ার কথা ছিল, বিয়েটা হলো না। এবার ব্যাপার হচ্ছে যে তার হচ্ছে তারও তো স্কুলে একটা ভালো রেজাল্ট করার কথা ছিল, সেটা হচ্ছে পার্সিয়ালিটি করে সেটা রেজাল্টটা মানে যে কোনো ভাবে আর কি খারাপ করে দেওয়া আছে। এই যে ডিসঅ্যাগ্রিয়েবল বা অপ্রীতিকর ঘটনা বা খারাপ কিছু একটা ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, বা কেউ তার সঙ্গে খুব বাজে ব্যবহার করেছিল, বাজে ব্যবহার করে সে ইনডিগনিফাইড হয়ে অসুস্থ হয়ে পড়লো, ওটা আলাদা জিনিস, ওটা সে হচ্ছে না। কিন্তু সে ওইটাকে মনে রেখেছে, ওটা মনে পড়লেই তার কষ্ট হয়, এই পর্যন্তই। তার জন্য সে অসুস্থ হয়ে পড়ছে, তার মানে কি ওই এক্সাইটিং কজ হিসেবে ওটা যাচ্ছে না, কিন্তু ওটাকে মনে রেখেছে। বোঝা গেছে? তুই আসলে এই জায়গাগুলো অনেকটা হিউমিলিয়েশন একটা থাকে, অনেক সময় একটা ইন্ডিগনেশন মর্টিফিকেশনের ব্যাপার থাকে, অনেক কিছুই তো, এগুলো সবই তো রয়েছে, এগুলো সবকিছু তো ডিসঅ্যাগ্রিয়েবল। এই জন্য এই জায়গাগুলো মানে আমরা কিভাবে একটু পার্থক্য আছে। তুই যে কথা, আমি তোকে তো যেটা বললাম, তো আমি যেমন ধর তুই আমাকে একটা খুব করেছিস, অবিচার করেছিস, আমি তাতে অসুস্থ হয়ে পড়লাম, ঠিক আছে, কিন্তু আমি এটা হলে পরে তুই ইন্ডিগনেশন থেকে আমার এক্সাইটিং কথা হয়ে গেল, কিন্তু আমি অসুস্থ হলাম না, কিন্তু তোর এই ব্যবহারটাই, এবং ওটাই মাঝে মাঝে মনে পড়ে আমার, যে আমার সঙ্গে পার্থ এরকম কথা বললো। এই যে ব্যাপারটা, ওকে অসুস্থ হয়ে পড়ছি না, কিন্তু তার মানে একটা ডিগ্রির তফাৎ নেই, ডিগ্রি ইন্টেন্সিটির তফাৎ। তো আমি তো এই ছেলেগুলোকে ওইটাই বোঝাতে চাই যে ইন্টেন্সিটিটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টেন্সিটি কম থাকলে হবে না, সে সিমটম নেওয়া যাবে না, যতই নাম করা সিমটম হোক। আরে সিম্প্যাথিকেও বাদ দিয়ে দিই আমি অনেক সময়, সিম্প্যাথির মতো একটা উইলকে বাদ দিয়ে ছেড়ে গেল বল প্রেসক্রিপশন করতে গিয়ে। আচ্ছা, আর এইটা নিয়ে কারো এই হরিবল স্যাড স্টোরিজ নিয়ে আর গন্ডগোল আছে কারো? হ্যালো, এটা কারো বুঝতে আর অসুবিধা আছে? এইবার বলেন, দাঁড়ান একটা ঘটনা আপনাকে বলি, একটা ঘটনা বলি। এই আমাদের এখানে আমরি হাসপাতালে আগুন লেগে বেশ কিছু বেড রিটেন রোগী মারা যায়। এটা কয়েক বছর আগের ঘটনা। পার্থ, তোর মনে আছে নিশ্চয়ই? পার্থ নেই বোধ নাকি? আচ্ছা ঠিক আছে, আমরি হসপিটালে এরকম একটা ঘটনা ঘটেছিল, তা সেটা গোটা রাজ্যে তোলপাড় হয়ে গেছে। তা ওই পুড়ে পুড়ে তারা মারা যায়, বেড রিটেন এরকম কয়েকজন। তা আমি কয়েকটা পেশেন্ট পেয়েছি এরকম, ওই থেকে রেকর্ডিং করতে গিয়ে পেয়েছি। একটা পেশেন্ট আমি পেয়েছি, সে কেঁদে ফেলছে। আপনি যে ওখানে কেউ ছিল আপনার? বলেন না। তো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে আপনি কাঁদছেন? বলে, ডাক্তারবাবু, একটা মানুষ পুড়ছে, তার উঠে যাওয়ার ক্ষমতা নেই। কি বিভৎস অবস্থাটা বলুন দেখিনি, কি ভয়ঙ্কর কন্ডিশন। সে আত্মচিৎকার করছে, তাকে সাহায্য করার কেউ নেই। আস্তে আস্তে পুড়ে 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 একটা সময় সে মারা গেল। তাহলে এখানে কোনটা তার মনের মধ্যে প্লে করেছে? হরিবল। আবার কেউ বলেছে এদের পরিবারগুলোর কি হবে, এইভাবে যে মারা গেল, এত টাকা খরচা করে করলো, কোনো নিরাপত্তা নেই। হ্যাঁ, মানে বেসরকারি কোনো নিরাপত্তা নেই, এদের ফাঁসি দেওয়া উচিত, ইত্যাদি ইত্যাদি বলে সে ডায়লগ মারছে, বলতে বলতে দিচ্ছি, আবার কেঁদেও ফেলছে। আমার কান্না এসে যায় এদের কথা মনে করলে, যে এরকম গাফিলতি করে মারলো। তারপরে এখানে সহানুভূতি, ওই রোগীদের প্রতি একটা সহানুভূতি ব্যাপার আছে। প্রকাশের ভাষাগুলো বুঝতে হবে, কিভাবে বলতে চাইছে। এইটা আমি বারবার বলি না, রোগী আপনাকে শেখাবে,
রোগী হচ্ছে জীবন্ত মেটিকা, রোগী হচ্ছে আপনার জীবন্ত মায়াজাম। আপনাকে শেখাবে কিভাবে তার কথা বলার ভঙ্গি, তার কোন ওয়ার্ডটার উপর জোর দিচ্ছে, কোন সিচুয়েশনটাকে জোর দিচ্ছে, এইগুলো থেকে আপনি কিন্তু রুব্রিকটাকে চয়েস করবেন। আমি কি বোঝাতে পেরেছি না আবার ভুলিয়ে গেছে? হ্যাঁ, ভুলিয়ে গেছে কি না বোঝা গেছে এটা? স্যার বোঝা গেছে স্যার। হ্যাঁ, আরেকটা পেশেন্টের কথা বলি, সে এখনো আমার আন্ডারে আছে। সে ওই ঘটনার পর থেকে যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে সে অসুস্থ হয়, তার চোখে একটা ফাইট, আমি দেখেছি ফাইট। ট্রেন দুর্ঘটনা লেগেছে, তার দুদিন পরে চলে এসেছে ডাক্তারবাবু, আচ্ছা কোথাকার কে লোক, আমি এরকম শুনলাম, শোনার পরে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমি আগুন লেগে গেলে পড়ে গেলে, যে আমৃতে ঘটনা ঘটেছিল না, আমি এটা কি তোমার কতদিন ধরে ওই যে আমৃতে হয়েছিল সেইটা থেকে হয়েছে, তারপরে তো ওটা ডাক্তার এটা ওটা দেখিয়ে আমি কিরকম হয়ে গেছিলাম জানেন তো, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে গেছিল। কিন্তু আমি যখনই এরকম পড়ার ঘটনা শুনলে আমি থাকতে পারি না, আমি অসুস্থ হয়ে পড়ি, বমি করে ফেলি, মাথা ঘোরে, প্রেশার উঠে যায়। অল্প বয়সী মেয়ে, 31-32 বছর মেয়ে। তবে এখানে আর এখন অল্প বয়স তো আপনাদের যদি খাটেন না, প্রথম দেখা যাবে যে খাটনির তুলনায় পয়সা রোজগার কম হচ্ছে, হোক না খেয়ে মরবেন না। কিন্তু যখন আপনার দক্ষতাটা এসে যাবে তখন আপনার পয়সা খাবে কে? আপনি ভালো রোজগার করতে পারবেন। আমি সেই রোজগারে লোভ দেখাচ্ছি না ভাই, ওইটা অভ্যাস নয়। আমি বলতে চাইছি সৎভাবে আপনি ওটা করতে পারেন এবং আনন্দ পাবেন, শুধু টাকা নয়, টাকা ছাড়াও আনন্দ আছে। পেশেন্টের আশীর্বাদ, পেশেন্টের ভালোবাসা, অদ্ভুত অদ্ভুত কেস যখন আপনার হাতে সারবে, আপনার ভীষণ তৃপ্তি লাভ করবে, অসাধারণ তৃপ্তি লাভ করবে। এটার কোনো এরটা কিন্তু পয়সা দিয়ে হয় না। আচ্ছা, আপাতত এইটুকু বললাম। আর কিছু, রাত হয়ে গেছে। স্যার দুটো জিনিস, হ্যালো স্যার, দুটো জিনিস একটু স্যার ক্লিয়ার যদি করে দেন স্যার। ওই মানে যেমন ধরুন কেউ বলছে যে মানে ওর যদি প্রশংসা করা হয় কোনো একটা কাজে, বা তুমি খুব সুন্দর করেছো এই জিনিসটা, এই ধরনের প্রশংসা সূচক বাক্যে ও একটু মানে আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, তো এটা স্যার কোথায় পাবো? লাইকোপোডিয়ামে আছে, প্রশংসা করা মানে ধন্যবাদ জানানো। উইপিং, ডান দিকের পাতে আছে দেখছি। আচ্ছা স্যার, আরেকটা ব্যাপার হচ্ছে মানে এই মিউজিক অ্যামুলেট, এটা কোথায় পাবো? মিউজিক অ্যামুলেশনটা বোধহয় কেন্দ্রের বই নেই, অনেকটা কেন্দ্রের বই নেই, কিন্তু ওটা সিনথেসিসে পাবেন, তবে রেফারেন্স গুলো দেখে নেবেন ভালো করে। সিনথেসিসের গ্রহণযোগ্যতার মধ্যে গন্ডগোল আছে, অনেক আবল তাবল লোক ওখানে নাম ঢুকিয়ে নিয়েছে। তাহলে স্যার, হ্যাঁ ওখানে, হ্যাঁ থ্যাংক ইউ, লাইকই আছে। কেউ প্রশংসা করে কেঁদে ফেলে। আচ্ছা, এইবার শুনুন, ওই একটা থেকে আমি দিয়ে দেন, লাইকর আরো সাপোর্টিং লাগবে না? হ্যাঁ স্যার, মানে ওর ভেতরে আরো একটা জিনিস আছে, সেটা আপনার আলোচনাতে উত্তরটা পেলাম। ওই স্যাড স্টোরি যেটা বলছেন, মানে টিভিতেও হয়তো প্রোগ্রাম দেখছে একটা, সেটাতেও হয়তো একটু কেঁদে ফেলছে। এটা আমরা সিম্প্যাথি ধরি, সিম্প্যাথি। আচ্ছা, সিম্প্যাথি এটা আপনি পাবেন। হ্যাঁ, বলে আমি কারো কান্না সহ্য করতে পারি না,
এরকম বলে পেশেন্ট, কান্না সহ্য করতে পারি না, আমি কেঁদে ফেলি। এরকম আছে, অনেক পেশেন্ট আছে। তাহলে আর কোনো প্রশ্ন আছে? অনেক তো হয়ে গেল রাত। হ্যাঁ স্যার, তাহলে আজকে করবো স্যার। স্যার স্যার একটা প্রশ্ন প্রশ্ন স্যার। করে নিন। স্যার একটা পেশেন্ট পেয়েছিলাম, সে বলছে আমি ঝগড়ার সময় কেঁদে ফেলি। আহ, মানে আমি বললাম ঝগড়ার সময় কাঁদেন কেন? ঝগড়ার সময় তো রাগ হওয়ার কথা। সে তখন বলছে না আমি হয়তো সেই কাজটা করিনি, কিন্তু আমাকে অপবাদ দেওয়া হচ্ছে আমি এই কাজটা করেছি, এই কারণে আমি কাঁদি। তো এটা কি ধরা হবে? ওটা অ্যাঙ্গার থেকেই হয়। পড়েনি তাকে দোষ দিলে পর সে রাখবে না, উত্তেজিত হবে না? ঠিক আছে স্যার, তাহলে এটা অ্যাঙ্গারই ধরবো তো? হ্যাঁ, অ্যাঙ্গারই আসবে, অ্যাঙ্গারই আসবে। ঠিক আছে স্যার। আরে আপনি করেননি, আপনি আমার পকেট মারেননি। আমার বাড়িতে বেড়াতে গেছি, হ্যাঁ, আপনার বাড়িতে আমি প্যান্ট জামাটা উপরে খুলে রেখে খাওয়া দাওয়া করেছি, আসার সময় দিচ্ছি পকেটের টাকা নেই। কি রে অনিন্দ, তুই টাকাটা কোথায় গেল? তুই এটা গায়েব করেছিস নাকি? এরকম যদি কথা বলা হয়, তাহলে কি অনিন্দ কি মানে হাসবে, না সে রেগে যাবে? সে অপমানিত বোধ করবে, কিন্তু রাগ থাকবে না? অপমানের সঙ্গে রাগ থাকে না? কোন অপমানটা রাগ ছাড়া হয়? একটু নিজের অন্তরে প্রশ্ন করুন, কোন অপমানটা রাগ ছাড়া হয়? আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, প্রশ্ন ছিল না? বুঝতে না, আমার প্রশ্ন, আমি অনিন্দ বলছি স্যার। হ্যাঁ, কোনো অপমান কি রাগ ছাড়া হয়? না স্যার, রাগ তো থাকবেই। রাগ কিসের জন্য? সেটাই তো বলছি, আমরা সাধারণ মানুষ তো, আমাদের। ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমরা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, সকলকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।